সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ঘটনাটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের। এই ঘটনাতে 17 দিনের দুজন নবজাতক এবং তাদের মাকে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিয়েছিল ঘাতকেরা। কিন্তু পুলিশের সর্বোচ্চ চেষ্টার পরেও 19 বছর পালিয়ে বেরিয়েছে খুনিরা। পরিচয় গোপন করে শুরু করেছিল নতুন জীবন। কিন্তু কেরালা পুলিশের এআই টেকনোলজির কারণে শেষ রক্ষা হলো না খুনিদের। 19 বছর পর পুলিশের হাতে ধরা পড়তেই হলো। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে খুনিরা 19 বছর নিজেদের গোপন রেখেছিল, এবং পাশাপাশি আরও জানাবো কেরালা পুলিশ কিভাবে বিচক্ষণতার সাথে এআই টেকনোলজির ব্যবহার করে খুনিদের গ্রেপ্তার করে। চলুন তাহলে সম্পূর্ণ ঘটনাটি শুরু করা যাক। 10 ফেব্রুয়ারি 2006 সাল। সান্টাম্মা পঞ্চায়েত অফিস থেকে নিজের সদ্যজাত যমজ নাতনিদের নথিপত্র সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর যা দেখলেন তা তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। নিজের বাড়িতেই তিনি দেখতে পেলেন তার মেয়ে রঞ্জনী এবং তার দুই ছোট নাতনিকে নৃশংসভাবে কেউ হত্যা করেছে। কেন এত নিষ্ঠুরভাবে রঞ্জনী এবং তার নিষ্পাপ সন্তানদের কেউ হত্যা করলো? শুরুতেই সান্টাম্মার মেয়ে রঞ্জনী সম্পর্কে আপনাদের জানাই। রঞ্জনী ছিল কেরালার কোল্লাম জেলার আঞ্চাল শহরের একজন 21 বছর বয়সী মেয়ে। তার শৈশব সেখানেই কেটেছিল। তার জীবন ছিল সরলতা এবং আনন্দে পরিপূর্ণ। একই শহরে তার প্রতিবেশী ছিল দেবল নামের একটি ছেলে, যে পেশায় একজন আর্মি ম্যান ছিল। ধীরে ধীরে তাদের পরিচয় বন্ধুত্বে পরিণত হয় এবং সময়ের সাথে সাথে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নেয়। যখন রঞ্জনী দেবলকে ভালোবাসতে শুরু করে তখন সে মাত্র 20 বছর বয়সী ছিল। প্রথম প্রেমের উন্মাদনা তাকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছিল। তারা একে অপরের প্রতি এতটাই নিবেদিত হয়ে পড়ে যে তাদের সম্পর্ক শারীরিক ঘনিষ্ঠতার সীমাও অতিক্রম করে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো রঞ্জনী ও দেবলের বিয়ে হয়নি, তবুও তাদের সম্পর্ক খুবই গভীর এবং পরিপূর্ণ ছিল। তারা একে অপরকে এমনভাবে গ্রহণ করেছিল যেন তারা পরস্পরকে ছাড়া তাদের অস্তিত্বই অসম্পূর্ণ। রঞ্জনী বিশ্বাস করত দেবল ও তাকে কখনোই কেউ আলাদা করতে পারবে না। তাদের জীবন স্বাভাবিক ছন্দে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এক অপ্রত্যাশিত সংবাদ সবকিছুর মোড় ঘুরিয়ে দিল। রঞ্জনী বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা। রঞ্জনী যখন জানতে পারল সে মা হতে চলেছে, তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তার মনে হচ্ছিল এই সন্তান তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং দেবলও তাকে আরও কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু যখন রঞ্জনী দেবলকে এই সুখবরটি জানালেন, তখন তার সমস্ত আশা ও স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। দেবলের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ বিপরীত। আনন্দের পরিবর্তে তার মুখে ফুটে উঠল অস্বীকৃতি ও বিরক্তির ছাপ। সে সোজাসাপটা জানিয়ে দিল এই সন্তান পৃথিবীতে আলো দেখতে পারবে না, তাকে অবশ্যই গর্ভপাত করতে হবে। কিন্তু রঞ্জনী এই অনৈতিক দাবি একেবারেই প্রত্যাখ্যান করলেন, বরং তিনি দেবলকেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন। দৃঢ় কণ্ঠে বললেন, আমি এই সন্তানকে পৃথিবীতে আনবই। এটা শুধু আমার নয়, তোমারও সন্তান, এবং তোমাকে অবশ্যই এই সত্য মেনে নিতে হবে। যেমনটা আগেই বলেছিলাম, রঞ্জনী তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু দেবল, সে ক্রমেই বিরক্ত হয়ে উঠেছিল এসব চাপ এবং দায়িত্ববোধ থেকে। এই টানাপূরণ থেকে মুক্তি পেতে দেবল একরকম পালিয়েই গেল। সে ফিরে গেল তার আর্মি ক্যাম্পে, যা ছিল দূরবর্তী পাঞ্জাবের পাঠানকোটে। রঞ্জনী যখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছিল, তখন দেবল তাকে সম্পূর্ণ একা ফেলে রেখে নিজের পথ বেছে নিল। কিন্তু দেবল পাঠানকোটে ফিরে যাওয়ার পর রঞ্জনী নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। সে দৃঢ়ভাবে ঠিক করেছিল এই সন্তানকে সে কোনোভাবেই ত্যাগ করবেন না। তার কাছে এটি কেবল একটি নতুন জীবন নয়, বরং তার ভালোবাসার প্রতিচ্ছবি, তার বিশ্বাসের প্রতীক। এটি ছিল এক ব্যতিক্রমী ও কঠিন সিদ্ধান্ত। প্রথমত, সে তখনও তরুণী ছিল, এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়েছিল। যাকে সে নিঃশর্তভাবে বিশ্বাস করত, সেই মানুষটিই তাকে একা ফেলে চলে গেল। তবুও এত প্রতিকূলতার পরও নিজের সিদ্ধান্তে অবিচল থাকা নিঃসন্দেহে এক অসাধারণ সাহসিকতার পরিচয়। আপনারাও নিশ্চয়ই জানেন, বর্তমান সমাজে একজন অবিবাহিত নারীর জন্য গর্ভধারণ করাটা কতটা চ্যালেঞ্জিং। প্রতিটি দিনই যেন একটি নতুন যুদ্ধ।
প্রতিটি মুহূর্ত টিকে থাকার এক অদম্য লড়াই। কিন্তু রঞ্জনী দৃঢ় প্রতিজ্ঞ ছিল, সে তার সন্তানের অধিকার নিশ্চিত করবেই। তাই ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে সে কেরালা স্টেট উইমেন্স কমিশনের শরণাপন্ন হয় এবং দেবলের বিরুদ্ধে ডিএনএ পরীক্ষার নোটিশ পাঠিয়ে দেয়। উদ্দেশ্য ছিল স্পষ্ট, যেন দেবল পাঠানকোটের আর্মি ক্যাম্প থেকে ফিরে আসলে তার পিতৃত্ব প্রমাণিত হয়। এই নোটিশ শুধু একটি আইনি প্রক্রিয়া ছিল না, এটি রঞ্জনীর লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মোড়। কারণ এই ডিএনএ পরীক্ষার মাধ্যমেই দেবলকে তার দায়িত্বের মুখোমুখি দাঁড় করানো সম্ভব হতো, যা মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছিল। সময় কেটে যাচ্ছিল, আর ধীরে ধীরে রঞ্জনীর প্রসবের মুহূর্ত কাছাকাছি চলে আসলো। তাই সে সিদ্ধান্ত নিল তার মা এবং সে তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে যাবেন, যেখানে সে আরও ভালো চিকিৎসা ও যত্ন পেতে পারে। সেখানেই তার পরিচয় হলো একজন ব্যক্তির সঙ্গে, তার নাম অনিল। প্রথম আলাপেই অনিল নিজেকে কোল্লাম জেলার বাসিন্দা বলে পরিচয় দিলেন। এই পরিচয় যেন রঞ্জনী ও তার মায়ের জন্য একটু স্বস্তির কারণ হয়ে উঠল। পরিচিত অঞ্চলের একজন মানুষ হিসেবে তারা তার সঙ্গে দ্রুতই স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলেন। তার উপর অনিলের ব্যবহার ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। সে প্রায়ই রঞ্জনীর ছোটোখাটো কাজে সাহায্য করত, এমনকি তার মায়ের বিভিন্ন প্রয়োজনেও পাশে দাঁড়াতো। তার আচরণ এতটাই আন্তরিক ছিল যে প্রথম দেখাতেই তাকে একজন সত্যিকারের ভালো মানুষ বলেই মনে হয়। এতটা ভালো ব্যবহার ছিল যে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হতে থাকে। তাই এই সাহায্যকারী মনোভাব এবং বন্ধুসুলভ আচরণ তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। এদিকে রঞ্জনীর সিজারিয়ান ডেলিভারি হওয়ার কথা ছিল এবং চিকিৎসকেরা জানিয়েছিলেন প্রচুর রক্তের প্রয়োজন হবে। ঠিক সে সময়ে অনিল রঞ্জনী ও তার মাকে জানালো যদি রঞ্জনীর রক্তের প্রয়োজন হয় তাহলে সে সাহায্য করতে পারবে, কারণ তাদের রক্তের গ্রুপ সেম। এই কথা শুনে রঞ্জনী ও তার মা অত্যন্ত আনন্দিত হলেন। তাদের জন্য এটি ছিল আশ্চর্যজনক একটি মুহূর্ত, কারণ একটি অচেনা ব্যক্তি যিনি তাদের বিপদমুক্ত করতে সাহায্য করতে প্রস্তুত এবং তাদের পাশেও দাঁড়িয়েছিলেন। তারা অনুভব করছিলেন যেন বিধাতা তাদের জন্যই অনিলকে পাঠিয়েছেন, তাদের কঠিন সময়ে সহায়তার হাত বাড়ানোর জন্য। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, জীবনের কঠিন সময়ে যখন আমাদের চারপাশে সবাই নীরব থাকে, তখন যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আমাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে, তখন আমরা প্রাকৃতিকভাবেই তার কাছে নিজেদের মনের কথা খুলে বলি। এটিই মানুষের সহজাত প্রবৃত্তি। ঠিক তেমনটাই ঘটেছিল রঞ্জনীর সাথেও। অনিলের আন্তরিকতার কারণে রঞ্জনী তাকে তার জীবনের অজানা ও কঠিন গল্পগুলো শেয়ার করলেন। সে খুলে বলল কিভাবে দেবল তাকে ফেলে চলে গিয়েছিল এবং তাকে কতটা ভালোবাসত সে। সব কিছুই অনিলকে জানালেন। অনিলের সঙ্গে কথা বলার মধ্যে রঞ্জনী যেন তার অজানা যন্ত্রণাগুলো কিছুটা হলেও ভাগ করে নিতে পেরেছিলেন। অনিল রঞ্জনীর সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনার পর তাকে প্রতিশ্রুতি দিলেন একবার সে সন্তানের জন্ম দিয়ে ফেললেই দেবলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে। রঞ্জনী তখন এই প্রতিশ্রুতি গ্রহণ করলেন, কারণ সে মনে করছিলেন এই কঠিন সময়ে তাকে কেউ পাশে দাঁড়াচ্ছে, তার সংগ্রামে কেউ সাহায্য করছে, এটাই তার জন্য অনেক। কিন্তু রঞ্জনী তখনও জানত না অনিল আসলে দেবলের পুরনো বন্ধু রাজেশ। এই রাজেশ তার আসল পরিচয় পুরোপুরি গোপন করে অনিল সেজে রঞ্জনীর সামনে আসলেন। অনিল বা রাজেশ আসলে দেবলের নির্দেশেই তিরুবনন্তপুরমের সেই হাসপাতালে এসেছিলেন, যাতে করে রঞ্জনী ও তার মায়ের বিশ্বাস অর্জন করতে পারেন এবং তাদের উপর নজর রাখতে পারেন। রঞ্জনীর অজ্ঞতাকে কাজে লাগিয়ে সে পুরো পরিস্থিতি ম্যানিপুলেট করছিলেন। এরই ফাঁকে হাসপাতালে একদিন রঞ্জনী তার দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন। অনিল, যে আসলে রাজেশ ছিল, তাদের জন্য একটি নতুন বাড়ি ভাড়া করলেন। অনিল বলেছিল এই নতুন বাড়িটি তাদের প্রতিবেশীদের এবং পরিবারের মানুষের চোখ থেকে দূরে রাখবে, যারা বারবার বাচ্চাদের নিয়ে প্রশ্ন তুলতে পারে। রঞ্জনী ও তার মা রাজেশের এই পরামর্শ মেনে নেয়, কারণ তারাও জানতো সমাজে একা বাঁচা কতটা কঠিন হতে পারে, বিশেষত যখন একজন মা অবিবাহিত অবস্থায় বাচ্চা প্রসব করে, তখন তাদের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর। তাই তারা হাসপাতাল থেকে সরাসরি রাজেশের দেখানো সে বাড়িতেই চলে যায়, যেন তারা কিছুটা শান্তি ও নিরাপত্তা পায়। সে আশাতেই তারা সেই বাড়িতে যায়। তারপর 10ই ফেব্রুয়ারি 2006 সাল,
রাজেশ যখন রঞ্জনী ও তার মায়ের পুরোপুরি বিশ্বাস অর্জন করে ফেললেন, তখন সে ঠিক করল এবার দেবলের সঙ্গে মিলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন। দেবলও তখন তার আর্মির চাকরি থেকে সাময়িক ছুটি নিয়ে ক্যাম্প থেকে ফিরে এসেছিলেন। প্রথমে রাজেশ কোনোভাবে রঞ্জনীর মাকে বোঝাতে সক্ষম হয় যেন সে পঞ্চায়েত অফিসে গিয়ে নবজাতক শিশুদের জন্মসনদ বানিয়ে আনে। যখন সে অফিসে যায় তখন দেবল ও রাজেশ চুপি চুপি বাড়িতে ঢুকে পড়ে এবং নির্মমভাবে রঞ্জনী ও তার বাচ্চাদের হত্যা করে। খুন করার পরে তারা দুজন তড়িঘড়ি করেই সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রঞ্জনীর মা যখন পঞ্চায়েত অফিস থেকে ফিরে এলেন, তখন ঘরে ঢুকেই যে দৃশ্যটি দেখলেন তা দেখে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করতে পারছিলেন না। তার কাছে মনে হচ্ছিল যেন সব কিছুই শেষ হয়ে গেল। তিনি যাদের জন্য এত লড়াই করলেন, দেবল যাদের স্বীকার করেনি তবুও যাদের আঁকড়ে ধরে রেখেছিলেন, তারা সবাই তার চোখের সামনে মৃত অবস্থায় পড়েছিল। এতদিনের কষ্ট যেন এক নিমিষেই অর্থহীন হয়ে গেল। সম্পূর্ণ ভেঙে পড়লেন তিনি। কিছুক্ষণ পরে রঞ্জনীর মা শান্তাম্মা নিজেকে সামলে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। তারপর একটি রিপোর্ট দায়ের করলেন। পুলিশও দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করলো এবং ঘটনাস্থলে পৌঁছালো। তদন্তের সময় তারা অপরাধস্থলের কাছেই একটি মোটরসাইকেল খুঁজে পেলেন। যখন মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষা করা হলো, তখন জানা গেল এটি রাজেশের নামেই রেজিস্ট্রেশন করা। এরপর পুলিশ দেরি না করেই সরাসরি পাঠানকোট মিলিটারি বেজের সাথে যোগাযোগ করলেন, কিন্তু ততক্ষণে রাজেশ ও দেবল দুজনেই সেখান থেকে পালিয়ে গেলেন। এক মুহূর্তের জন্য পুলিশ মনে করছিল এই কেসটি একেবারে পরিষ্কার, কারণ সন্দেহভাজনদের নাম সামনে এসেছিল। তবে যত বেশি তদন্ত এগুতে লাগলো, রাজেশ ও দেবলকে খুঁজে বের করা আরও কঠিন হয়ে উঠল। পুলিশ তাদের ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা প্রতিবারই পুলিশের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যখন বহু চেষ্টা করেও রাজেশ ও দেবলকে ধরা সম্ভব হলো না, তখন পুলিশ দীর্ঘ সময় পর মামলাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ধীরে ধীরে মানুষও এই ঘটনার কথা ভুলে যেতে থাকে। একজন মা শান্তাম্মা, যার পুরো জীবন বিধ্বস্ত হয়ে গিয়েছিল এই ঘটনার কারণে, তাকেও ন্যায় বিচার দেয়া হয়নি। পুলিশের জন্য এটি ছিল বড় একটি ব্যর্থতা। এক সময় এটি কোল্ড কেস হয়ে দাঁড়ায়। কেরালায় দীর্ঘ 19 বছর ধরে এই ট্রিপল মার্ডার কেসটি একেবারেই হারিয়ে যায়। পুলিশের কাছে এমন অনেক মামলা থাকে যা সময়ের সাথে সাথে কোল্ড ফাইল হয়ে যায়, অর্থাৎ দীর্ঘ সময় পড়ে থাকার ফলে এক প্রকার স্থগিত হয়ে পড়ে। তবে পুলিশ মাঝে মাঝে এই মামলাগুলো নতুন করে পর্যবেক্ষণ করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সত্য যা এতদিন লুকানো ছিল সেটি শেষ পর্যন্ত সবার সামনেই চলে আসে। একই ঘটনা ঘটল এই মামলার সাথেও। কেরালার বর্তমান এডিজিপি মনোজ আব্রাহাম কিছু পুরনো কেস নতুন করে খতিয়ে দেখছিলেন। তার এই পর্যবেক্ষণের সময় তার হাতে 2006 সালের একটি পুরনো ছবি আসে, যেখানে রাজেশ ও দেবলকে দেখা যাচ্ছিল। এরপর পুলিশ সেই পুরনো ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর মাধ্যমে রাজেশ ও দেবলের বর্তমান চেহারার অনুমান একটি ছবি তৈরি করল এবং এই নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের অন্যান্য ছবির সাথে স্ক্যান করে মিলানো শুরু করলো। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে বানানো রাজেশ ও দেবলের বর্তমান ছবির সাথে ধাপে ধাপে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মানুষের ছবির সাথে মিলিয়ে দেখা হলো। এর মধ্যে অনেক ছবির সাথেই 10%, তারপর 20% এমন করে মিল পাওয়া গেল। শেষ পর্যন্ত ফেসবুকে একটি ছবি পাওয়া গেল যা রাজেশের এআই দিয়ে বানানো চেহারার সাথে অবিশ্বাস্যভাবে প্রায় 90% পর্যন্ত মিলে যায়। এই অর্জনটি কেরালা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেরালা পুলিশ দ্রুত এই তথ্য সিবিআই এর কাছে পাঠিয়ে দেয়। সিবিআই এরপর পন্ডিচেরি পুলিশের কাছে সহায়তার প্রার্থনা করে, কারণ যে ব্যক্তির সাথে এআই দিয়ে বানানো ছবিটির মিল পাওয়া গেছে সে পন্ডিচেরিতেই থাকতো। এরপর পন্ডিচেরি পুলিশের মাধ্যমে প্রবীণ কুমার অর্থাৎ রাজেশকে গ্রেপ্তার করা হয়। রাজেশ গ্রেপ্তার হওয়ার পর দেবলকেও দ্রুতই গ্রেপ্তার করা হয় তার তথ্যের ভিত্তিতে। তদন্তের সময় পুলিশ জানতে পারে দীর্ঘ 19 বছর ধরে তারা নিজেদের পরিচয় পরিবর্তন করে নতুন নাম নিয়ে সম্পূর্ণ নতুন জীবনযাপন করছিলেন। রাজেশ তার নাম বদলে প্রবীণ কুমার রেখেছিলেন আর দেবল তার নাম রেখেছিলেন বিষ্ণু। তারা দুজনেই
পন্ডিচেরিতে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করছিল এবং সাধারণ মানুষের মতো একটি শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিল। তাছাড়া তারা দুজনেই স্থানীয় স্কুল শিক্ষিকাদের বিয়ে করেছিল এবং একেবারে সাধারণ জীবনে নিজেদের গড়ে তুলেছিল। একদিকে তারা সমাজের সাথে তাল মিলিয়ে মানানসই জীবনযাপন করছিল, অন্যদিকে তাদের অতীতে ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ডের দায় তাদের খুঁজে বেড়াচ্ছিল সারাক্ষণ। একবার ভেবে দেখুন তো, যারা এত বড় অপরাধ করেছিল তারাই এখন শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে, নিজেদের পরিবার সন্তান নিয়ে সুখী জীবনযাপন করছিল। তবে কোনো কিছুই কখনো চিরকাল আড়াল থাকে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এবং পুলিশের দৃঢ় সংকল্পের ফলে অবশেষে এ দুই খুনিকে তাদের অতীতের কুকীর্তির জন্য বিচারের মুখোমুখি করা হয়। বর্তমানে রাজেশ এবং দেবল জুডিশিয়াল কাস্টডিতে জেলখানায় বন্দী অবস্থায় আছেন এবং তাদের মামলাটি কোর্টে চলমান। এই ছিল আজকের ঘটনা। জানি ঘটনাটি খুবই মর্মান্তিক লেগেছে আপনাদের কাছে, তবে আমাদের ভিডিওটি কেমন হয়েছে সে কথা জানাতে ভুলবেন না। এরকম রহস্য, রোমাঞ্চ এবং অপরাধের বিভিন্ন ঘটনা জানতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়।